নোয়াজের কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে। আকাশ তো যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে। যাকে সে এত কাছের বন্ধু ভাবতো সেই তার সাথে এমন করলো। আমার তোমাকে সন্দেহ সেদিন থেকে হয়েছিল, যেদিন আমি তোমার ফোনটা দেখেছিলাম। মনে আছে সেদিন, যেদিন তুমি আকাশকে মাতাল অবস্থায় বাসায় দিতে এসেছিলে, আর আমি তোমাকে বলেছিলাম ওকে আমার রুমে রেখে আসতে। সেই সময় তুমি ভুল করে তোমার ফোনটা ফেলে যাও। আমি রুমে এসে দেখি তোমার ফোনটা বাজছে। আমি ধরার আগে ফোনটা কেটে যায়। তখন আমি তোমার হোয়াটসঅ্যাপ দেখি সেই ছবি আর ভিডিও, যেগুলো সেগুলো রাহাত তোমাকে দিয়েছে। তখন আমার মনে হচ্ছিল কোনো একটা গন্ডগোল আছে এর মধ্যে। তাই তোমার ফোন থেকেই আমি ওই ছবি আর ভিডিওগুলো নিয়ে দিই, আর সেগুলো আর স্নেহারগুলো আবিরকে দিই। জানতে পারি যে এগুলো, কিন্তু কারণটা কি? আকাশ এবার নোয়াজের সামনে দাঁড়িয়ে ওকে বলতে বন্ধু মানে বন্ধুর বিপদ আর আপদে সুখে দুঃখে পাশে থাকা। কিন্তু তুই তুই আমার বন্ধু আমার সাথে এমনটা করলি। আরে তুই যদি আমাকে একবার জিজ্ঞেস করতি, আমি তোকে সব সত্যি বলতাম। আমি জানতাম না নেহাতের ফোন ছিল, আর জানতে হবে কি করে? তুই কি কোনোদিন আমাকে ওর কথা বলেছিস নাকি? ইভেন কলেজে থাকা অবস্থাতেও তুই বলিস নি নেহাতের ফোন ছিল। নেহা চাইতো না কেউ জানুক, তাই বলিনি। Capturing the revival আমি point. যেদিন নেহাকে একসাথে হাত থেকে বাঁচি, সেই দিনের পর নেহাকে আমি আমাদের কলেজে দেখি। জানতে পারলাম ও আমাদের কলেজেই পড়ে। তাই মাঝে মাঝে হাই হ্যালো হতো। কিন্তু সবুজ আর দেবো আমাকে নেহাকে নিয়েই বাঁচি দিল যে আমাকে নেহার সঙ্গে কিছুদিন রিলেশনে যেতে হবে। আমি প্রথমে রাজি হতে চাইনি, কিন্তু পরে ওরা আমাকে অনেক জোর করে। Capturing the revival point. তারপর আমি ঠিক করলাম যে আমি ওদের বাচ্চাটা, তাই আমি নেহাকে জাস্ট ফ্রেন্ড হবার প্রপোজাল দিই। কিন্তু ও আমাকে অন্য কিছু ভেবে নেয়, যে আমি হয়তো ওকে ভালোবাসি। এভাবেই কিছুদিন যাওয়ার পর ওকে আমি সত্যিটা বলে দিই। কিন্তু ও বলে ও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি স্নেহাকে ভালোবাসতাম। আমি ওকে সব কিছু জানি চলে আসি। পরের দিন ভার্সিটিতে নেহা আমাকে সবার সামনে জোর করতে লাগে, কিন্তু আমি ওকে খুব সহজভাবে বোঝাতে থাকি। কিন্তু মাঝ কথায় ও স্নেহাকে বাজে কথা বলে। তাই আমি আর সহ্য করতে না পেরে ওকে থাপ্পড় মেরে কিছু উল্টাপাল্টা কথা শুনিয়ে দিই। সেদিন পরে আমার অনেক খারাপ লাগছিল, ভেবেছিলাম ওকে সরি বলবো, কিন্তু ওকে আর আমি কলেজে খুঁজে পাইনি। এরপর দুদিন পর শুনি যে ও মারা গেছে। বিশ্বাস করতো, আমি চাই না ওকে কষ্ট দিতে। সেই দিনের পর সারা জীবনের মতো আমি বাজি খেলা অফ করে দিয়েছি। তুই যদি একবার আমাকে বলতি তাহলে আমি তোকে সব করতাম, কিন্তু তুই তা না করে সব কিছু শেষ করে দিবি। তোকে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমি তোকে নিজের ভালো করে বলি। কিন্তু আমি মৃত্যুকে ছাড়বো না। আমি জানি না আজ আমি ওর সঙ্গে ঠিক কী করবো। এই বলেই আকাশ বেরিয়ে পড়ে মিতুর কাছে যাওয়ার জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশ দেখে যাচ্ছে। খুব একটা ভালো না মনে হয়। আকাশেরও মিতুর মতো আজ মিতু তার জীবনের এমন একটা সত্য জেনেছে যা তাকে আকাশের থেকে আরো দূর করে দিল। আল্লাহ হয়তো তাকে তার পাপের শাস্তি এভাবেই দিল। সে তো কম অন্যায় করেনি স্নেহার সাথে, মানছে যা করেছে তা আকাশকে পাওয়ার জন্য, তবুও করেছে তো সত্য অন্যায়। মিতুর চোখ থেকে পানি যেন আজ থামছেই না, আর হয়তো কখনো থামবেও না। আচ্ছা, তাকে কি সত্যিই চলে যেতে হবে আকাশের জীবন থেকে? পেয়েও কি হারিয়ে ফেললো সে আকাশকে? এত বড় শাস্তি আল্লাহ তাকে দিল, তার স্নেহার কাছে মাপ চাওয়া উচিত। সে যে ভুল করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। বেশ কয়েক ঘন্টা আগে সোফায় বসে আকাশের ছবিগুলো দেখছিল মিতু। আজকাল মিতু খুব বেশি চোখে হারায় আকাশকে। মিতু চেষ্টার কোনো কমতি রাখেনি, কিন্তু সে আকাশের মনে তার জায়গা তৈরি করতে পারেনি। তাতে কি আছে, তো সে তার পাশে দু চোখ ভরে দেখতে তো পারে তাকে, এই বা কম কিসে? এসব ভাবনার মাঝে মিতুর ফোনে তার ডাক্তারের কল আসলো। মিতু ফোনটা রিসিভ করলো। মিস মিতু? জি ডাক্তার, রিপোর্ট কি এসে গেছে? জি হ্যাঁ, রিপোর্ট আমার হাতে। ডাক্তার, রিপোর্টে সব ঠিক আছে তো? ডাক্তার, কোনো সমস্যা নেই তো? মিস মিতু, আপনি নিজেকে স্ট্রং করে নিন, কারণ এখন আমি আপনাকে আপনার জীবনের সব থেকে কঠিন সত্যিটা জানাতে চলেছি। জি বলুন, আমি শোনার জন্য তৈরি। মিস মিতু, আপনার ওই পেট ব্যথাটা কোনো সাধারণ পেট ব্যথা নয়,
আপনার জরায়ুতে একটা বড় সমস্যা আছে, যার কারণে আপনি কোনো দিন মা হতে পারবেন না। আর এছাড়াও আপনার জরায়ুতে একটা ছোট্ট টিউমার আছে। ইট ইজ ভেরি স্যাড টু সে দিস, বাট সরি মিস মিতু, ইউ ক্যান নেভার বি আ মাদার। The defense airdrop. ডাক্তারের কথা শুনে মিতু একদম পাথর হয়ে গিয়েছিল। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেছে, সেদিকে তার খেয়াল নেই। একটা মেয়ের জন্য এর থেকে দুঃখের কথা কি হতে পারে যে সে কোনোদিন মা হতে পারবে না। চাইলেই সে তার সন্তানের থেকে মা ডাক শুনতে পারবে না। আজ সমাজের চোখে সেও বাঁচা হয়ে গেল। বন্ধা নারীর পরিচয় হবে তার সমাজে। আর আকাশ তো তাকে এমনিতেই সহ্য করতে পারে না। এটা জানার পর সত্যিই তাকে তার জীবন থেকে বের করে দিবে। বর্তমানে আগের কথাগুলো ভাবতেই চোখ আবার ঝাপসা হয়ে গেল। নিজের চোখের পানি মুছতেই নিজের চুল কারো হাত মুষ্টিবদ্ধ হবার টের পেল মিতু। আকাশ মিতুর চুলের মুঠি ধরে ঘুরিয়েই পরপর 4টে থাপ্পড় মারল। থাপ্পড়গুলো খেয়ে মিতু ছিটকে গিয়ে বাড়ি খায় বারান্দার রেলিংয়ের সাথে। তার মাথার পাশে কিছুটা কেটে গেছে। থাপ্পড় খেয়ে মিতুর মাথা ঝংঝং করছে। আকাশ মিতুকে তুলে আবার তার চুলের মুঠি ধরে বলতে লাগলো, কেন করলি তুই আমার? কেন করলি এত বড় প্রতারণা? তুই জানতি না স্নেহা আমার জান? স্নেহাকে আমি কতটা ভালোবাসি। তোর সাহস কীভাবে হয় ওর নামে মিথ্যে কথা বলে? এই নষ্টামি তোর শরীরে এত কাজ ছিল যে তুই নুয়াজকে দিয়ে আমাকে নেশা করিয়ে নিজের কাছে নিয়েছিস। আর আমি এই ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে তোর সঙ্গে, ছি, তোর মতো 2 টাকার মেরে এত বড় সাহস কি করে আকাশ হাসানের সঙ্গে গেম খেলিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বলে আবার 2টা থাপ্পড় মারল মিতুকে। মিতু এবার মুখ থুবড়ে পড়ে গেল। তবুও খুব কষ্টে উঠে বসে আকাশের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, আমি যা করেছি তোমাকে পাবার জন্য করেছি আকাশ। ভালোবাসি তোমাকে। তোমার ভালোবাসা পাবার লোভেই আমি স্নেহাকে তোমার কাছে ছোট করেছি। আমি চেয়েছিলাম তুমি স্নেহাকে ভুলে আমাকে ভালোবাসো, কিন্তু না, এই 6 মাসেও আমি পারিনি তোমার মনে জায়গা করে নিতে। শুধু অবহেলা আর মার খেয়ে গেছি। কিন্তু আকাশ, দোষী কি শুধুই আমি? তুমি কি দোষী নও? আকাশ, তুমি কিন্তু আমাকে সেদিন বিয়ে করেছিলে, আমি তোমাকে জোর করিনি। সেদিন তুমি স্নেহার প্রতি রেগে প্রতিশোধ নেবার জন্য আমাকে বিয়ে করলে। তুমি তো পারতে সেদিন আমাকে বিয়ে না করে স্নেহার কাছে এসে সত্য জানতে, কিন্তু না, তুমি তা করনি। কেমন ভালোবাসা তোমার স্নেহার প্রতি, যেখানে স্নেহার প্রতি বিশ্বাসটাই নেই। জানো আকাশ, আজ আমি বুঝতে পারছি সব কিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা জোর করে হয় না। আকাশ, তুমি স্নেহাকে পেয়েও হারিয়েছ শুধু বিশ্বাসের অভাবে। আকাশ এবার মিতুকে উঠিয়ে সোজা দাঁড় করিয়ে বলল, আমি স্নেহাকে হারাইনি। আমি আবার আমার স্নেহাকে নিজের করে নেব। স্নেহা ঠিক আমাকে মাফ করে দেবে, আমি জানি, এটা আমার বিশ্বাস। কিন্তু তোকে আমি আর 1 মুহূর্ত এখানে থাকতে চাই না। তোকে আমি আজকে ডিভোর্স দিয়ে দেবো। আকাশ মিতুকে ছেড়ে ড্রয়ার থেকে একটা ফাইল বের করে সেখানে সাইন করে মিতুর মুখে ছুঁড়ে মারল আর বলল, এই নে ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, এখন তুই সাইন কর। মরে গেলেও আমি এটাতে সাইন করব না। আল্লাহর কালাম পড়ে তোমাকে বিয়ে করেছি। তুমি না মানলেও আমি তোমাকে নিজের স্বামী মানি। আমি ভালোবাসি তোমাকে। ঠিক আছে, তুই এভাবে মানবি না, তাই তো? আকাশ ডিভোর্সের ফাইল সহ মিতুকে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে ছুঁড়ে ফেলে দিল। বাহিরে এতক্ষণে বৃষ্টি নেমে গেছে, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। আকাশ মিতুকে বাহিরে ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোকে আজকে থেকে নিজের স্ত্রী বলে আমি মানি না। কোনো সম্পর্ক আজ থেকে তোর সঙ্গে আমার নেই। আমি যে ভুল করেছিলাম তা আজ আমি শুধরে নিলাম। আর এই নে কাবিনের 2 লক্ষ টাকা। আর পেরিয়ে যাবো বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। বলেই আকাশ বাড়ির ভিতরে চলে গেল মিতুকে বাইরে ফেলে দিয়ে। মিতু অনেকবার দরজা ধাক্কালেও আকাশের নাম নিয়ে চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। মিতু চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার পাপের শাস্তি আজ আমি পেয়ে গেলাম।
শখ পেয়ে আমি সব হারিয়ে ফেললাম। যেই কষ্ট আমি স্নেহাকে দিয়েছিলাম তার থেকে বেশি কষ্ট আজ আমার হচ্ছে। আমি তো বাঁচবো না আকাশকে ছাড়া। আল্লাহ, কেন হলো এমন আমার সাথে? মিতু আস্তে করে উঠে দাঁড়ালো। এখন একমাত্র তার নিজের বাসায় গিয়েই সে আশ্রয় পাবে, এই আশা নিয়ে মিতু বের হলো রাস্তায়। পিনপিনে নীরবতা চলছে ড্রয়িং রুমের সবার মাঝে। স্নেহা এখনও একটা শোকে আছে। নয়াজকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। যাবার আগে নয়াজ স্নেহার কাছে এসে বলেছিল, ক্ষমা চাওয়ার মতো মুখ বা কাজ কোনোটাই আমি করিনি। নিজ প্রতিশোধের নেশায় আমি তোর সম্মান নিয়ে খেলেছি। তুই যেদিন প্রথম আমাকে ভাইয়া বলে ডেকেছিলি সেদিন আমি নেহাকে অনুভব করেছিলাম তোর ভিতর, কিন্তু নিজের প্রতিশোধে আমি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমাকে এত বড় অমানুষ বানিয়ে দিয়েছে। এবার যেদিন পবিত্র হয়ে ফিরব সেদিন আবার আমি ভাইয়া বলে ডাকবি তো বনু, নাকি সেদিন রাগ করে মুখ ফিরিয়ে নিবি? নয়াজের এমন কথায় স্নেহা কেঁদে বলল, একবার ফিরে এসো তুমি ভাইয়া, আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না। আমি জানি ভাইয়া, তুমি যা করেছো তা তোমার বোনের প্রতি ভালোবাসায় করেছো। খুব তাড়াতাড়ি তুমি ফিরে আসবে ভাইয়া, দেখো। নয়াজ আরাফের কাছে এসে এবার বলল, আমার বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই, তাদের প্লিজ এসব জানাবেন না। চিন্তা করো না, তুমি না ফিরে আসা পর্যন্ত তাদের সব দায়িত্ব আমার। ইভেন তুমি ফিরে আসো, তোমার উজ্জ্বল ফিউচারের দায়িত্ব আমার। নয়াজ মুচকি হেসে বলল, আমার বোনটাকে ভালো রাখবেন, খুব ভালোবাসে আপনাকে। হ্যাঁ, অবশ্যই। পুলিশ নয়াজ আর রাহাত করে নিয়ে চলে Need গেল। money for items. নয়াজের কর্মের শাস্তি তো তাকে পেতেই হবে, সে জানে। এতদিন পর আজ মনে হচ্ছে বড় একটা চিন্তা মাথা থেকে নামলো। ঠিক বলেছো ভাইজান, তবে নোয়াজের জন্য খারাপ লাগছে। ছেলেটা নিচে জায়গাতে ঠিক আছে, বোনের মৃত্যুর প্রতিশোধ হাজুকে এত দূরে নিয়ে গেছে। হ্যাঁ তা ঠিক, তবে আমার মনে হয় এবার নুয়াক ভালো হয়েই ফিরবে। আমি ওর চোখে অনুশোচনা দেখেছি। তাই যেন হয়। এবার চলো বাড়ি ফিরে মিতুকেও তো একটু দেখা দরকার, তাই না? আকাশ তখন দেখলাম রেগে বেরিয়েছে, অতিরিক্ত কোনো কিছু করে না ফেলে আবার। হ্যাঁ চলো। আকাশ নিজের রুমে বসে ড্রিঙ্ক করে যাচ্ছে। সে জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে। সে স্নেহাকে অবিশ্বাস করে। কি করে এত বড় ভুলটা করে ফেলল সে? আচ্ছা, স্নেহা কি তাকে ক্ষমা করবে? ইদানিং সে আরাফের সাথে স্নেহার অনেক ভাব। যদি স্নেহা তাকে ক্ষমা না করে, না, এটা হতে পারে না। সে মানাবে স্নেহাকে, তাকে মানাতেই হবে। সকালের দিকে স্নেহারা সবাই বাসায় আসে। গতকাল রাতে অনেক বৃষ্টি থাকায় তারা আসতে পারেনি। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে নিচে বসে আছে। সবার মধ্যে এখনো কিছু চিন্তা রয়েছে, সেটা আকাশ আর মিতুকে নিয়ে। কালকের পর আকাশকে তারা দেখেনি বা বাড়িতে এসে এখনো পায়নি। মিতুকেও তারা কোথাও দেখছে না। সবার ভেতর একটা চিন্তা কাজ করছে, আকাশ মিতুকে কি করেছে। আরাফ গিয়ে দেখো তো আকাশ কি ওর রুমে নাকি, আর মিতুও রুমে আছে নাকি একটু দেখে নাও। আচ্ছা বড় কাকা, আমি দেখছি। আরাফ আকাশের রুমে এসে দেখে দরজা হালকা দেওয়া। আকাশ দরজা ঠেলে ভেতরে এসে দেখে আকাশ নিচে শুয়ে আছে, পাশেই দুইটা মদের বোতল রাখা। আরাফ বুঝতে পারে আকাশ কাল সারা রাত ড্রিঙ্ক করেছে। কিন্তু মিতু কোথায়? আরাফ এবার আকাশকে জাগানোর চেষ্টা করতে থাকে। কয়েকবার ধাক্কা দেওয়ার পর আকাশ বসে আসে। আরাফ আকাশকে ধাক্কা দিয়ে বলতে লাগে, আকাশ ওঠ, সকাল হয়ে গেছে। তুই কালকে সারা রাত মদ খেয়েছিস। আর মিতু কই? মিতুকে কি করেছিস তুই? আকাশ মাতাল গলায় বলে, কিছু করিনি তো, জাস্ট আমি আমার জীবন থেকে ওকে বের করে দিয়েছি। Quadra kill. শালি একটা বেঈমান ধোকাবাজ, ওর শাস্তি আমি ওকে দিয়েছি। আরাফ ভালোই বুঝতে পেরেছে আকাশ মিতুকে বের করে দিয়েছে হয়তো। আরাফ এবার এক বালতি পানি এনে আকাশের গায়ে ঢেলে দেয়। আকাশ ধরপড়িয়ে ওঠে। 15 মিনিটের মধ্যে তোকে নিচে দেখতে চাই। কথাটা বলেই আরাফ নিচে চলে আসলো। আকাশ কই? ঘরে আছে, মাতাল হয়ে আছে। নেশা করেছে? হ্যাঁ। মিতু সে কোথায়? ওকে আকাশ বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন হয়তো ওর বাপের বাড়িতে গেছে।
একটা খোঁজ নেওয়া উচিত না আমাদের? একটা মেয়ে মানুষ একা রাতে এভাবে খোঁজ নেওয়া দরকার, হাজার হলেও সে এই বাড়ির বউ। ইমরান ঠিক বলেছে। আরাফ, তুই একটা বরং খবর নে। আব্বু, কাকাই, আমি খবর নেওয়ার জন্য আমার এক লোককে খবর দিয়েছি।